হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট এর তৃতীয় অধ্যায় হতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। সান লিমিটেড with operating earnings EBIT of Taka 4 lakh is attempt to evaluate a number of possible capital structures given below. Which of the capital structure will you recommend? According to net income approach, capital structure, level of debt, cost of equity. অর্থাৎ প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে ইবিআইটি বা আর্নিং বিফোর ইন্টারেস্ট ট্যাক্স এর পরিমাণ হচ্ছে 4 লক্ষ টাকা এবং যেখানে চারটি সম্ভাব্য ক্যাপিটাল স্ট্রাকচার দেওয়া হয়েছে, যেখানে ঋণের পরিমাণ দেওয়া হয়েছে, কস্ট অফ ডেট এর হার দেওয়া হয়েছে, কস্ট অফ ইকুইটি এর হার দেওয়া হয়েছে। এইসব তথ্যের উপর ভিত্তি করে নেট ইনকাম অ্যাপ্রোচ ব্যবহার করে কোন ক্যাপিটাল স্ট্রাকচারটি কোম্পানির জন্য ভালো হবে সেটি নির্ণয় করতে বলেছে। এই ধরনের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের পরীক্ষায় অবশ্যই এখান থেকে একটি প্রশ্ন আসেই। সেজন্য বলতেছি এটি আপনারা খুব মনোযোগ সহকারে দেখে নেবেন পূর্ণাঙ্গ ভিডিওটি। আমি বিস্তারিতভাবে আলোচনা করতেছি, আপনারা ধারাবাহিকভাবে দেখুন। সলিউশন, সমাধান। ক্যালকুলেশন অফ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার অ্যাকর্ডিং টু এনআই অ্যাপ্রোচ। হেডিংটি লেখার পরে চক অঙ্কন করেছি। পার্টিকুলার্স 1 2 3 4, তার মানে হচ্ছে কি বিবরণ দিয়ে আমার যে চারটি মূলধন কাঠামো দিয়েছে সে চারটির জন্য চারটি কলাম লিখেছি। এভাবে চকটি অঙ্কন করার পরে আমরা ধারাবাহিকভাবে প্রশ্নটি সমাধান করব। আপনারা মনোযোগ সহকারে দেখুন। এখানে সর্বপ্রথমে লিখতে হবে ইভিআইটি। এই যে ইভিআইটি 4 লক্ষ টাকা, ইভিআইটি 4 লক্ষ টাকা প্রত্যেকটিতে সমান সমান বসিয়ে দিয়েছি। এখান থেকে বাদ দিতে হবে ঋণের সুদ, তা লিখেছি লেস ইন্টারেস্ট। ঋণের সুদ নির্ণয় করতে হবে। এই যে 2 লক্ষ টাকার উপরে যদি 11% গুণ করি তাহলে হয় 22,000 টাকা। 3 লক্ষ টাকার উপর যদি 11% গুণ করি তাহলে হয় 33,000 টাকা। 4 লক্ষ টাকার উপর যদি 12% গুণ করি তাহলে হয় 48,000 টাকা। 5 লক্ষ টাকার উপর যদি 13% গুণ করি তাহলে হয় 65,000 টাকা। এইভাবে নির্ণয় করার পরে ইভিআইটি থেকে সুদ বাদ দেওয়ার পরে যেটি পাবো সেটি হচ্ছে এনআই বা নেট ইনকাম। এই নেট ইনকাম এর পরিমাণকে যদি কস্ট অফ ইকুইটি এর মান দিয়ে ভাগ করি যেটি পাবো সেটি হচ্ছে এস বা মার্কেট ভ্যালু অফ শেয়ার। সেজন্য আমি কস্ট অফ ইকুইটি আলাদাভাবে নিচে লিখে দিচ্ছি। দেখুন, কস্ট অফ ইকুইটি 1 নম্বরের জন্য 13%, 2 নম্বরের জন্য হবে 14.5%, 3 নম্বরের জন্য হচ্ছে 15.5%, 4 নম্বরের জন্য হচ্ছে 17%। এই কস্ট অফ ইকুইটি গুলো দেখে দেখে আমি এখানে যারটা তাকে তাকে বসিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এস এর মান নির্ণয় করা। এনআই এর পরিমাণকে যদি কস্ট অফ ইকুইটি এই পার্সেন্টেজ দিয়ে ভাগ করি তাহলে আমার এস এর মান হয় 29,07,692 টাকা। প্রত্যেকটি আমি এভাবে নির্ণয় করেছি। এনআই এর পরিমাণকে কস্ট অফ ইকুইটি পরিমাণ দিয়ে ভাগ করে এসটা নির্ণয় করেছি। এরপরে হচ্ছে আমি যার ঋণের পরিমাণ তার কাছে বসিয়ে দিয়ে এস এর সাথে যোগ করে দিব। তা লিখেছি বি ইকুয়াল টু ডেপ্ট, অর্থাৎ এই যে ঋণের পরিমাণ 2 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, এগুলো ধারাবাহিকভাবে বসিয়ে দিচ্ছি। 2 লক্ষ, 3 লক্ষ, 4 লক্ষ, 5 লক্ষ, এগুলো হচ্ছে ঋণ। এরপর হচ্ছে এস এর মান এবং বি এর মান দুটি যোগ করে যেটি পাবো সেটি হচ্ছে বি, ভ্যালু অফ দি ফার্ম। তাই লিখেছি বি ইকুয়াল টু এস প্লাস বি। সূত্রটি লেখার পরে আমি এই যে এস এর মান এর সাথে ঋণের মানটা যোগ করে টোটাল ভ্যালু অফ দি ফার্ম পেয়েছি 31,07,692 টাকা। এইভাবে আমি প্রত্যেকটি নির্ণয় করেছি। এরপর হচ্ছে ক্যানট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ইকুয়াল টু ইভিআইটি ডিভাইডেড বাই বি ইন্টু 100। ক্যানট নির্ণয়ের জন্য মুখস্থ
এভাবে সূত্রটি লিখতে হবে। এরপর হচ্ছে যারটা তাকে তাকে ইভিআইটি এর টাকাকে বি এর পরিমাণ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করে যেটি পাবে সেটি হচ্ছে ক্যানট বসিয়ে দিব। যেমন দেখুন 4 লক্ষ টাকা ইভিআইটি, এই 4 লক্ষ টাকাকে 31,07,692 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হয় 12.87%। আরেকটি দেখে দিচ্ছি 3 নাম্বার দেখুন 4 লক্ষ টাকাকে যদি 26,70,968 টাকা দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে হয় 14.98%। এটি হচ্ছে ক্যানট এভাবে নির্ণয় করতে হয়, প্রত্যেকটি এভাবে নির্ণয় করবেন। আমাদেরকে প্রদত্ত প্রশ্নে বলেছিল 4টি মূলধন কাঠামো দিয়েছে, ওখান থেকে কোন মূলধন কাঠামোটি বেস্ট সেটি মন্তব্য দাও। আমাকে কোন মূলধন কাঠামোটি ভালো বা কাম্য মূলধন কাঠামো সেটি নির্ণয় করার জন্য দুটি জিনিস প্রয়োজন হবে। একটি হচ্ছে ফার্মের টোটাল মূল্য, অপরটি হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ক্যানট। তার জন্য আমাকে এই একটি চক অঙ্কন করতে হয়েছে এবং এই চকের মাধ্যমে আমি ধারাবাহিকভাবে দুটি জিনিসই নির্ণয় করেছি, বি ভ্যালু অফ ফার্ম, ক্যানট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এই দুটি নির্ণয় করেছি। এই 4টি মূলধন কাঠামো থেকে আমি ধারাবাহিকভাবে ভ্যালু অফ টোটাল ফার্ম এর মান নির্ণয় করেছি এবং ক্যানট ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করেছি। এরপরে এখান থেকে দেখতে হবে যার ফার্মের মূল্য বেশি এবং মূলধন ব্যয় কম সেটি হচ্ছে কাম্য মূলধন কাঠামো। তাহলে আপনারা দেখুন সর্বনিম্ন মূলধন ব্যয় হচ্ছে 12.87% এবং সর্বোচ্চ ফার্মের মূল্য হচ্ছে 31,07,692 টাকা। অর্থাৎ 1 নম্বর মূলধন কাঠামোটি হচ্ছে কাম্য মূলধন কাঠামো। আমি একটি মন্তব্য দিব, তাই লিখেছি কমেন্টস, I will recommend and first capital structure having a debt of টাকা 2 lakh where cannot is lowest and value of the firm is highest in this capital structure। অর্থাৎ আমি পরামর্শ দিচ্ছি যে 1 নম্বর ক্যাপিটাল স্ট্রাকচারটি কাম্য মূলধন কাঠামো যেখানে 2 লক্ষ টাকা ঋণ থাকে, কারণ হচ্ছে যেখানে মূলধন ব্যয় হচ্ছে সর্বনিম্ন এবং ফার্মের মূল্য হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমাদের কাম্য মূলধন কাঠামো কোনটি? 1 নাম্বারটি। আমি আবার একটু বুঝিয়ে দিচ্ছি। আমাকে প্রদত্ত প্রশ্নে একটি ইভিআইটি দেওয়া হয়েছে এবং 4টি মূলধন কাঠামোর উপাদান দেওয়া হয়েছে। এই সব বিষয় থেকে কোনটি কাম্য মূলধন কাঠামো সেটি নির্ণয় করতে বলেছে। কাম্য মূলধন কাঠামো নির্ণয় করার জন্য দুটি উপাদানের প্রয়োজন হয়, একটি হচ্ছে ফার্মের মূল্য, অপরটি হচ্ছে মূলধনের ব্যয়। যার ফার্মের মূল্য বেশি হবে এবং মূলধন ব্যয় সর্বনিম্ন হবে সেটি হচ্ছে কাম্য মূলধন কাঠামো। তার জন্য আমি একটি টেবল অঙ্কন করে এখান থেকে ফার্মের মূল্য এবং মূলধন ব্যয় নির্ণয় করেছি। এখানে দেখা যাচ্ছে যে 1 নম্বর মূলধন কাঠামোটি হচ্ছে বেস্ট মূলধন কাঠামো, তাই আমি সেটি গ্রহণ করে একটি মন্তব্য দিয়েছি। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন আমার অনলাইন ক্লাসগুলি সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।